লা লিগায় সবার ওপরে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। 2 সপ্তাহ আগে এই কথা আপনাকে বললে আপনি হয়তো বিশ্বাস করতেন না, 1 সপ্তাহ আগেও হয়তো বিশ্বাস করতেন না। বার্সেলোনার হাতে একটা ম্যাচ আছে ঠিকই, কিন্তু গুরুত্বপূর্ণ এক ম্যাচ রিয়াল মাদ্রিদ জিতেছে এবং রিয়াল মাদ্রিদের হয়ে 2টো গোলই করেছেন নান আদার দেন কিলিয়ান এমবাপে। লা সিরামিকায় ফার্স্ট হাফে গোল হয়নি, সেকেন্ড হাফে শুরুতেই কিলিয়ান এমবাপে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। এরপরে ম্যাচের শেষ দিকে গিয়ে একটা পেনাল্টি থেকে পানেনকায় গোল করে দলের জয়টা তিনি নিশ্চিত করেছেন। রিয়াল মাদ্রিদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ জয়, কারণ ভিয়ারিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানে ছিল, সেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগের পরে গিয়ে এই জয়টা রিয়াল মাদ্রিদকে তুলে দিল সবার উপরে। দেখেন, ভিয়ারিয়াল ছিল পয়েন্ট টেবিলের 3 নম্বরে, এই হারটা তাদেরকে পাঠিয়ে দিয়েছে 4 নম্বরে। এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য কেন ইম্পর্টেন্ট ছিল আপনি খেয়াল করে দেখেন, যখন অক্টোবরের 26 তারিখ রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়েছিল, এরপর কিন্তু তারা পয়েন্ট টেবিলের টপে উঠে গিয়েছিল। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। পয়েন্টের ডিফারেন্সটা হয়ে গিয়েছিল 5, এরপর আস্তে আস্তে কমতে কমতে এমন একটা জায়গায় আসলো, লাস্ট উইকে যদি বার্সেলোনা তারা ওই ম্যাচটা না হারতো লা লিগায়, তখন আসলে রিয়াল মাদ্রিদ জিতলেও কোনো লাভ হতো না। ধরেন এটা ক্ষণিকের জন্য রিয়াল মাদ্রিদ টপে উঠলো, তারপরও আরবেলোয়ার আন্ডারে ওই যে আল বাসেতের সাথে প্রথম ম্যাচটা রিয়াল মাদ্রিদ হারলো, এরপর হচ্ছে আপনার টানা 3টা ম্যাচ কিন্তু রিয়াল মাদ্রিদ জিতলো। এবং রিয়াল মাদ্রিদে একটা সময় সবচেয়ে বড় যেই কথাটা ছিল এমবাপ্পে ভিনিসিয়াস তাদেরকে একসাথে ওয়ার্কআউট করানো যাবে কিনা, আরবেলোয়া ম্যাচ শেষে তার একটাই কথা, এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র তারা হচ্ছে বর্তমান সময়ের সেরা ফুটবলার। ওরা এমন ফুটবলার যারা প্রতিপক্ষের জন্য হুমকি, আমরা চেষ্টা করি ওদের যত সম্ভব বল দেয়ার, ওরা দলের জন্য নিবেদিত, ওরাই প্রথম প্রেসিংটা শুরু করে, ওরা যেই চেষ্টা করেছে সেটাই আমাদের দরকার, আর ওরা সেই পুরস্কার পাচ্ছে গোল করে। এখন এই পুরস্কার কতদিন টিকবে সেটা আমরা জানি না। এটা কি শুধুমাত্রই কোচ পরিবর্তনের পরে প্লেয়ারদের নতুন করে জেগে ওঠে কিনা সেটাও আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে জয়টা খুব বেশি জরুরি ছিল রিয়াল মাদ্রিদের জন্য। মোনাকোর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ওই পারফরমেন্সের পরে এই ম্যাচেও রিয়াল মাদ্রিদের গোল মুখটা খুললো ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপেতে। ফার্স্ট হাফে আপনি গোল করতে পারেনি, ফার্স্ট হাফে মোরালেস একটা ওপেন গেম আমরা দেখেছি। ভিয়ারিয়াল সেখানে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল, রিয়াল মাদ্রিদও তাদেরকে অ্যাটাক করছিল, কিন্তু ওই অর্থে একেবারে ক্লিয়ার কাট চান্সেস দুই দলের কাছ থেকে এসছে তুলনামূলকভাবে কম। ফার্স্ট হাফে যখন 20-22 মিনিটের দিকে হুয়ান ফয়েত ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে চলে গেলেন, তখন ভিয়ারিয়ালের জন্য কাজটা আরো বেশি কঠিন হয়ে গেল। কারণ ভিয়ারিয়াল যে কাজটা ম্যাচের শুরু থেকে করছিল, যে রিয়াল মাদ্রিদ হয়তো অ্যাটাক করছিল কিন্তু তারা বলটা ধরে রাখছিল না, ভিয়ারিয়াল সাথে সাথে অ্যাটাক লঞ্চ করছিল। তারা রিয়ালের পায়ে বল দিয়ে মোটামুটি সাবলীলভাবে নিজেদের খেলাটা খেলার চেষ্টা করছিল। ট্রানজিশনে তাদের টার্গেট ছিল রিয়াল মাদ্রিদকে হিট করা, যদিও সেখানে রিয়াল মাদ্রিদ ডিফেন্সের এগেইনস্টে খুব বেশি সুবিধা তারা করতে পারছিল না। দু একটা জায়গায় এডওয়ার্ড কামাভিঙ্গা শুরুর দিকে বেশ একটু চাপে ছিলেন, আস্তে আস্তে তিনি মানিয়ে নেওয়ার জায়গায় চলে গেছেন। রিয়াল মাদ্রিদের এই ম্যাচ থেকে অন্যতম ক্রেডিট অবশ্যই কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রদের গোল, মানে গোলে অবদান রাখাটা একটা ব্যাপার আছে, কিন্তু আমার মনে হয় ডিফেন্সিভলি রিয়াল মাদ্রিদ এই ম্যাচটায় অন্য জায়গায় জিতেছে। তিবো কোর্তুয়ার দিকে আপনি তাকাতে পারেন, এই পুরো ম্যাচে তিবো কোর্তুয়াকে তেমন কিছু করতেই হয় না। 70 মিনিটের দিকে আপনার প্রথম অন টার্গেটে শট করলো হচ্ছে গিয়ে ভিয়ারিয়াল। তো এই কারণেই আপনি যখন আপনার গোলকিপারকে এইভাবে নিরাপদে রাখবেন, তাকে আসলে ম্যাচে অ্যাকশনে নামতে হবে না। গত কয়েকটা ম্যাচে রিয়াল মাদ্রিদের কিন্তু এই ঘটনা ঘটেছে। যতই রিয়াল মাদ্রিদ হয়তো জেতার চেষ্টা করেছে বা জিতেছেও হয়তো, মানে শাবি আলোনসোর আগেও তো রিয়াল মাদ্রিদ বার্সার ওই ম্যাচটা বাদ দিলে 5টা ম্যাচ জিতে এসেছিল, এর পরেও রিয়াল মাদ্রিদ ওই আলবাসেতের ম্যাচ বাদ দিলে হয়তো জিতেই যাচ্ছে। কিন্তু এই জয়গুলোর ভেতরে আর এই জয়ের সঙ্গে একটা তফাৎ আছে, তফাৎ হচ্ছে ওইসব ম্যাচে তিবো কোর্তুয়াকে ভালোই অ্যাকশনে নামতে হয়েছে, কিন্তু আজকের এই আগের রাতের ম্যাচটাতে ওইভাবে তাদের গোলকিপারকে তাদের প্রয়োজন হয় নাই। এইটাকে আপনার সলিড পারফরমেন্স হিসেবে ধরতে পারেন। আবার অ্যাটাকিং সাইডে যখন যাবেন, এমবাপে ফার্স্ট হাফে তেমন সুবিধা করতে পারেন নাই, বক্সের ভেতরে তার বলে কোনো টাচ নেই। ইনফ্যাক্ট যে গোলটা আসলে ফার্স্ট টাচ ছিল, কিন্তু ওই গোলটা শুরু হলো কোত্থেকে, ভিনিসিয়াস জুনিয়র যখন টর্নেডোর মতো ঢুকে গেলেন এবং তারপর একটা কাট ব্যাক করার চেষ্টা করলেন। লাকিলি বলটা এমবাপের কাছে এসছে, ওটা হয়তো যাওয়ার কথা ছিল না প্রপারলি, মানে এক পায়ে ক্লিয়ার হলো, আপনার আরেক পায়ে এসে সেটা আসলে আটকে গেছে। এবং এমবাপে এক মুহূর্ত সময় নেন নাই, তিনি দেখলেন যে বল তার সামনে চলে এসছে এবং ওখান থেকে গোল করলেন। এবং তার গোলের সংখ্যা কত দাঁড়ালো? 21টা, সব মিলিয়ে এই সিজনে এখন পর্যন্ত লা লিগাতে এই টানা 2 মৌসুম তার 20+ গোল হয়ে গেছে। এই দলটার মূল কারিগর হচ্ছেন, যিনি ম্যাচ টানছেন, কিলিয়ান এমবাপে। কিন্তু রিয়ালের জন্য পজিটিভ সাইন যে ভিনিসিয়াস জুনিয়রও বোধহয় ফর্মে ফিরেছেন।
গোল করছেন অথবা হচ্ছে গিয়ে তিনি গোলে অবদান রাখছেন। আমরা লাস্ট কয়েক ম্যাচের মধ্যে তার কাছে ওই তার অধরা গোলটারও আমরা দেখা পেলাম, এই ম্যাচে তার অ্যাসিস্টারও আমরা দেখা পেলাম। এই ম্যাচে আপনি আরো একজনকে দিকে যদি একটু নজর দেন, মাস্তানতুনো, তাকে দিয়ে কিন্তু আসলে স্টার্ট করানো হয়েছে। লাস্ট ম্যাচগুলো আমরা দেখলাম আরবেলো আসার পর তাকে হচ্ছে বদলি হিসেবে নামানো হয়েছিল, সেই বদলি হওয়া ম্যাচের পারফরমেন্স তাকে এই ম্যাচে হচ্ছে স্টার্ট করানোর জন্য সেই সাহসটুকু দিল। এবং মাস্তানতুনোকেও কিন্তু ক্রেডিটটা আপনার দিতে হবে, মানে ওই অ্যাটাকিং ফ্লোটা বজায় রাখা রাইট সাইড থেকে, সেই কাজটাও কিন্তু মাস্তানতুনো বেশ ভালোভাবেই আসলে করেছে। রিয়াল মাদ্রিদের ডিফেন্সের জন্য একটাই আসলে চ্যালেঞ্জ হতে পারতো, যখন হচ্ছে আপনার যে মেরিনো শটটা করলেন ওপর দিয়ে চলে গেল, ওইখানে কিন্তু অনেকগুলা গ্যাপ আসলে আইডেন্টিফাই হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল ওই সময় গোল হয়ে গেলে ভিয়ারিয়ালের মাঠে খেলা, ভিয়ারিয়ালের যে ফর্ম, রিয়াল মাদ্রিদ চাপে শেষ পর্যন্ত পড়লেও পড়তে পারে, সেটা লাস্টলি হয় নাই। ভিয়ারিয়াল যেটা করেছে বা যেটা করতে পারে না সেটা হচ্ছে তারা অ্যাটাকে গিয়ে শার্পনেসটা দেখাতে পারে নাই। তারা যদি পলিশড ফিনিশিং এ যেতে পারতো, রিয়াল মাদ্রিদকে আটকাতে হলে আপনার তো গোল করতে হবে, এবং গোল যখন করতে হবে তখন আপনার নিশ্চয়ই রিয়াল মাদ্রিদের বক্সের ভেতরে ঢুকে ক্লিনিক্যাল হইতে হবে। সেই কাজটা ভিয়ারিয়াল এই ম্যাচে পেরে ওঠে নাই। যদিও ভিয়ারিয়ালও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলেছে, যদিও তারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হেরেছে আয়াক্স এর কাছে, কিন্তু তারপরও স্কোয়াড রোটেট করার কিছুটা সুযোগ আসলে মার্সেলিনো পেয়েছিলেন ভিয়ারিয়াল কোচ, যেটা রিয়াল মাদ্রিদ হয়তো ওই অর্থে পায় নাই। যদিও তারপরও প্লেয়ারদের মানের বিবেচনা করলে অবশ্যই রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকে। আর যদি মাস্তানতুনার কথাটা বলছিলেন, মাস্তানতুনা এখন তো মনে হচ্ছে যে মোটামুটি আরবেলোয়াও তার ওপরে সন্তুষ্ট। তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা তো স্টার্ট করলেন, তাই না, মোনাকোর বিপক্ষে, এবং সেখানে ফার্স্ট গোলে একটা তার অবদান ছিল। ওই ম্যাচে তো ধরেন আপনার স্টার্ট করতেই হতো, যেহেতু রড্রিগোর একটা ইনজুরির ছিল। তো এই ম্যাচে যে তিনি নামলেন, এটা অবাক করা হয়তো তেমন কিছু নয়, কিন্তু এই ম্যাচে তার গোল বা অ্যাসিস্টেও ওই রকম অবদান নাই। যেটা তিনি করেছেন সেটা অনেকটা আপনি বার্সেলোনার রাফিনিয়ার সঙ্গে মেলাতে পারেন। হয়তো আরবেলোয়া বলছেন যে আমার প্রেসটা স্টার্ট করছে এমবাপে আর ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু মাস্তানতুনো যেভাবে প্রেস স্টার্ট করছেন ওইটা আসলে বাকিদের কাছ থেকে আসছে না। এখন এই কথা আলাদা করে আরবেলোয়া নিশ্চয়ই বলবেন না, তিনি চাইছেন এখন প্লেয়ারদেরকে ঠিকঠাক রাখতে, মানে তার তো একটা চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জের কারণে সাবি আলোনসো চাকরি হারিয়েছেন, সেই একই ঝামেলার মধ্যে তো তিনি নিশ্চয়ই পড়তে চাইবেন না। তিনি ওই নাম দুটো তাই বেশি করে হয়তো মেনশন করছেন, কিন্তু আড়ালে থেকে যাচ্ছে যে মাস্তানতুনোর এই ব্যাপারটা। কিন্তু মাস্তানতুনো কোথায় এখান থেকে উন্নতি করতে পারেন, এটাও একটা আলোচনার বিষয়। উন্নতি করতে পারেন তিনি যখন তার পায়ে বল থাকছে, তখন তার কাছ থেকে আবার আপনি কিছু দেখবেন না। উইদাউট দ্য বল তার মুভমেন্ট যতখানি হেল্প করছে রিয়াল মাদ্রিদকে, উইথ দ্য বল তিনি যদি আরেকটু কন্ট্রিবিউট করতে পারেন, তাহলে এই স্কোয়াডে তিনি হয়তো 11-এ টিকে যাবেন। এখন সরাসরি সবসময় থাকবেন কিনা জানি না, কিন্তু অন অ্যান্ড অফ হয়তো রদ্রিগো খেললেন, নইলে তিনি খেললেন, একটা বেটার অপশন হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আমার কাছে মনে হয়। এই জায়গাটা দিয়ে আসলে রিয়াল মাদ্রিদের দরকার, যে কেউ একজন অফ ফর্মে আছে তখন অন্য একজন টেনে দিচ্ছে। আপনি বলছিলেন যে দেখেন মাস্তানতুনোর ওই জিনিসটা কিন্তু পাসিং জোনগুলো কিন্তু তিনি ব্লক করে রাখছেন, আপনাকে ফ্রি অ্যান্ড ফ্লুইড পাস আপনার অপোনেন্টকে আসলে খেলতে দিচ্ছে না যখন তার কাছে বল না থাকছে। যখন বল থাকছে তখন মনে হচ্ছে সাম কেসেস একটু চাপে পড়ে যান, কি করবেন ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং এ একটু সময় নিয়ে নেন, ততক্ষণে আবার রিগ্রুপ হয়ে যায় অপোনেন্ট। ওই জায়গাটা আসলে টাইম টু টাইম, আপনি যখন একজন ইয়াং ফুটবলার, প্রথম সিজন আপনার রিয়াল মাদ্রিদ এইটা, এবং এখন পর্যন্ত আসলে আপনি মুদ্রার এপিট ওপিট দুটোই আপনি দেখেছেন। আপনাকে যখন টানা খেলানো হলো, সাবি আলোনসো যখন আপনাকে টানা খেলালেন, তখন এটা নিয়েও সমালোচনা হয়েছিল, কারণ তিনি পারফর্ম করতে পারছিলেন না। সুতরাং তার ক্ষেত্রে না আরবেলোয়া যেই কাজটা করছেন, প্রেসারের বাইরে রাখা তাকে, যখন যখন দরকার তখনই আসলে তাকে নিয়ে আসা। হয়তো তার ভেতরে এমন কিছুই আছে যেটা কোচদেরকেও আসলে অ্যাট্রাক্ট করছে, তাকে খেলানোর যে একটা লোভ, এটা হয়তো আরবেলোয়া সামলাতে পারছে না, যেটা পারেন নাই সাবি আলোনসো অনেক ক্ষেত্রে। তবে আরেকজনের কথা আমার মনে হয় বলা দরকার, আর্দা গুলারের কথা। তার প্রেসিংটা আমার মনে হয় দেখার মতো। মিডফিল্ড থেকে তিনি যে প্রেসটা করেছেন বা করেছেন পুরো ম্যাচ জুড়ে, তিনিও ফিনিশিং টাচ খুঁজে পেলে হয়তো এখানে গোল করতে পারতেন। ফার্স্ট হাফে আর্দা গুলার রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য বেটার পারফরম্যান্সের ভেতরে মনে হয় সবার উপরের দিকেই থাকবেন। শোয়েমেনিকে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে মিস করতে তাদের হয় নাই, কামাভিঙ্গার উপর একটা বাড়তি দায়িত্ব ছিল। আপনি আলাদা করে একটু করে ভালভার্দের কথা বলতে পারেন, আরেকটা ম্যাচ তাকে রাইট ব্যাকে স্টার্ট করতে হয়েছে, কারেরাস লেফট ব্যাকে ফিরেছেন, তার কাছ থেকে মোটামুটি ভালোই একটা পারফরমেন্স দেখা গেছে। সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদ আপাতত একটা ফিল গুড মুহূর্তের ভেতরে আছে। কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের এই যে এক সপ্তাহ আগেও যে অবস্থাটা ছিল বার্নাবিউতে এইরকম দুয়ো শোনা, তারপরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেটাকে তারা আবার নিষ্ক্রিয় করেছে, এই ম্যাচ জিতে আবার পয়েন্ট টেবিলের সবার উপরে তারা উঠেছে। আস্তে আস্তে তারা ওই সমর্থকদের সমর্থনটাও বোধহয় পেতে শুরু করবে। কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ যে সিস্টেমটা ফলো করতে চেয়েছিল সাবি আলোনসোকে কেন্দ্র করে,
আরবেলোয়াকে নিয়ে আসার পরে এখন এইটা কি আসলে প্রথম কয়েকদিনের একটা ব্যাপার কিনা, নাকি সামনের দিনেও এটা কাজ করবে? মানে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা যদি বের করে না আনেন ম্যাচগুলো, তাহলে এই ম্যাচগুলো কে বের করবেন? হয়তো এমন একটা দিন যাবে মাস দুয়েক পরে যে ম্যাচে হয়তো এমবাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়ররা এই প্লেয়ারটা দেখাইতে পারবেন না, তখন বেলিংহামকে দায়িত্ব নিতে হবে। বেলিংহামকে দায়িত্বটা নিতে হবে। তখন রিয়াল মাদ্রিদ সিস্টেমটা ওয়ার্কআউট করছে কিনা ওইটা একটা দেখার বিষয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.